বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নস নিয়ে আলোচনা করব, অর্থাৎ নস কি জিনিস, নস কি কাজে লাগে এবং নস কোথায় ব্যবহার করা হয়। নস আসলে কি জিনিস? নস মূলত জলাধারের একপাশে পানির লেভেল বরাবর যে সংকীর্ণ পথ রাখা হয় পানি প্রবাহের জন্যে, সেই পথটাকেই বলা হয় সাধারণত নস। আমরা একটু এই নস বোঝার আগে ওরিফিস কি জিনিস সেটা বুঝি। হ্যাঁ, তো ওরিফিস কাকে বলে? ওরিফিস বলা হয় যে একটি পানি ভর্তি পাত্র আছে, এই যে একটা পাত্র, পানি ভর্তি পাত্র, এই পাত্রের তলদেশে অথবা পাত্রের গায়ে কোনো জায়গায় যে পানি প্রবাহিত হওয়ার জন্য যে ছিদ্রপথ রাখা হয়, এই ছিদ্রপথকে কি বলা হয়? ওরিফিস বলা হয়। সেটা তলেও হতে পারে, উপরেও হতে পারে, গায়ে হতে পারে। যে ছোট ছিদ্রপথ থাকবে সেটা কি? ওরিফিস হবে। কিন্তু নস কি জিনিস? নস হলো পানিপূর্ণ একটা জলাধার আছে, এটা কোনো পাত্র হবে না, এটা বিশাল জলাধার হতে হবে এবং ওই জলাধারের পানির লেভেল বরাবর পানি প্রবাহিত হওয়ার জন্য যে সংকীর্ণ পথ থাকবে সেটাকেই বলা হবে নস। আমরা এই নসটা বোঝার জন্য একটু চিত্র অঙ্কন করলে ভালো বোঝা যাবে। আমরা একটু চিত্র অঙ্কন করে দেখাই। এটা হলো আমাদের মূলত জলাধার, অর্থাৎ জলাধার বলতে আমরা সেটাকে নদী বলতে পারি, একটা নদী বা বিশাল খাল। হ্যাঁ, যে এই জায়গায় সাধারণত বিশাল নদী হতে পারে, খাল হতে পারে, এই জায়গার আমাদের সাধারণত এই নস ব্যবহার করা হয়। নস দেওয়ার উদ্দেশ্য কি? নস দেওয়ার উদ্দেশ্যই হলো কি পরিমাণ পানি নির্গমন হলো সেটা জানানো। পানি নির্গমনের প্রবাহের পরিমাণ নির্ণয় করার জন্য সাধারণত নস ব্যবহার করা হয়। আমরা যদি মনে করি এটা আমাদের নদী, এটা পুরোটাই নদী, এগুলো নদী, এটা পুরোটাই নদী। নদী সাধারণত আড়াআড়িতে এই নস স্থাপন করা হয়। নস বলা হইতেছে মূলত এইটুকু জায়গা, এটা মূলত নস, এইটুকু জায়গা হলো নস। এখন নদীটার প্রস্থ যদি আমাদের এই জায়গার থেকে এইটুকু জায়গা হয়, আমাদের নদীটার প্রস্থ যদি এই জায়গা থেকে এইটুকু হয়, তো এই পুরোটা দিয়েই পানি যাওয়ার রাস্তা বা প্রবাহের কোনো পথ রাখা হয়নি, রাখা হয়েছে অল্প একটু জায়গা। এইটুকু জায়গা রাখা হয়েছে যে এই পাশ থেকে পানি এই পাশে চলে যাবে, এই পাশ থেকে পানি এই পাশে চলে যাবে, অর্থাৎ এই পাশ দিয়ে পানি বের হয়ে যাবে। তো এই পানি বের হওয়ার পথ কতটুকু? জাস্ট এইটুকু। পানি বের হওয়ার পথ কিন্তু পুরোটা না, পানি বের হওয়ার পথ অল্প একটু। এই যে পরিমাণ পানি, এটি পানির লেভেল আছে, যে পরিমাণ পানি আছে, এই পানির লেভেল বরাবর একটা সংকীর্ণ পথ রাখা হয়েছে। এই পথ দিয়ে এই নদীর পানি এক পাশ থেকে আরেক পাশে কী পরিমাণ নির্গমন হলো, এটা নির্মাণের উদ্দেশ্যই হলো আমাদের নস। এই উদ্দেশ্যে পানি নির্গমনের পরিমাণ নির্ধারণ করার জন্যই আমাদের সাথে এই নস দেওয়া হয়। মানে প্রস্থ বরাবর পুরোটা না দিয়ে একটু কম করে যে জায়গাটু দিয়ে পানি বের হয়ে যাওয়ার পথ রাখা হয় সেটাকে বলা হয় নস। আর উইয়ারটা কি জিনিস? নস এবং উইয়ার দুটা সেম জিনিস। উইয়ারটা হলো সাধারণত এই যে আমরা নদীর প্রস্থ বরাবর যে নসটা স্থাপন করেছি, মূলত নস এইটুকু জায়গা। আর উইয়ারটা হইতে গেলে শুধু এইটুকু জায়গা হবে না, ফুল এই জায়গা থেকে এই পুরাটা মিলেই যাওয়ার রাস্তা যদি আমরা রেখে দেই তবে সেটি হবে উইয়ার। তাহলে নস আর উইয়ারের মধ্যে পার্থক্য হলো, নস সাধারণত অল্প একটু জায়গা জুড়ে, মানে অল্প একটু জায়গায় পানি যাওয়ার পথ রাখা হয়, সংকীর্ণ একটা পথ রাখা হয়। আর উইয়ারটা মূলত
পুরা নদীর প্রস্থ বরাবর জায়গা জুড়েই পানি বের হয়ে যাওয়ার পথ রাখা হয়। পানি নির্গমনের পরিমাণ নির্ণয়ের জন্য একটি বিশাল এরিয়া মিলের পানি বের হয়ে যাওয়ার রাস্তা রাখা হয়। অরিফিসটা মূলত একটা পাত্রে আবদ্ধ কোনো তরলের নির্গমনের পরিমাণ নির্ণয় করতে পারি আমরা অরিফিস থেকে। আর নস থেকে আমরা সাধারণত যে একটা বিশাল নদীর মাঝখানে আড়াআড়িভাবে আমরা যদি এই নসটাকে স্থাপন করে ওই নদীর পানি এক পাশ থেকে আরেক পাশে কী পরিমাণ পানি নির্গমন হয়ে গেল এই নির্গমনের পরিমাণ নির্ণয় করার জন্য যে ক্ষুদ্র বা সংকুচিত একটা পানি প্রবাহের পথ রাখা হয় সেটাকে বলা হয় নস। আমরা যদি আরও খুব ভালো করে একটু বলি নসের সংজ্ঞা, যে একটি জলাধার বা নদীর আড়াআড়ি করে পানি প্রবাহের জন্য যে ক্ষুদ্র সংকীর্ণ পথ রাখা হয় এই পথটাকে বলা হয় নস। পানি নির্গমনের হার নির্ণয়ের জন্য যে পথ রাখা হয় সেটা বলা হয় নস। আর উইয়ারটা হলো ওই নদী বা জলাধারের আড়াআড়িতে পুরা নদী বা জলাধারের প্রস্থ বরাবর যে পানি নির্গমনের পরিমাণ বা পানি প্রবাহিত হওয়ার পরিমাণ নির্ণয়ের জন্য যে নদীর প্রস্থ বরাবর যে পথ রাখা হয়, বিশাল পথ রাখা হয়, সেটাকে বলা হয় উইয়ার। নস আর উইয়ারের মধ্যে ব্যাপক পার্থক্য না, একটা হলো পুরা প্রস্থ বরাবর পথ রাখা হয়, একটা হলো সংকীর্ণ বা ক্ষুদ্র একটা পথ রাখা হয়, সেটা হলো নস। এইটা হলো আমাদের মূলত নস। এখন এই যাওয়ার পথটাকে যদি আমরা এইভাবে এইটাকে আমরা যদি একটু সেকশন করে দেখি, হ্যাঁ, আমরা এই বরাবর কাটিয়ে প্রস্থ বরাবর কেটে যদি আমরা তাকাই তাহলে দেখতে এরকম দেখা যাবে। এটা দেখলে আরও আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। এই যে এটাই হলো আমার মূলত নস। এই যে এই জায়গাটুকু হলো নস, এই জায়গাটুকু যে ক্ষুদ্র। তো পানি তো মূলত এই জায়গায় আমাদের পুরোটা নদী, এই নদী প্রস্থ বরাবর আমরা নসটাকে স্থাপন করছি। আর এই প্রস্থ বরাবর এই পাশ থেকে পানি এই পাশে বের হয়ে যাওয়ার জন্যে, এই পাশে পানি বের হয়ে যাওয়ার জন্যে আমরা এই জায়গা থেকে এইটুকু পথ রেখেছি। এই পথটাকে বলা হইতেছে নস। তো নস মূলত তিন ধরনের হয়ে থাকে আকৃতিগতভাবে। যে এইটা মূলত দেখতে আয়তক্ষেত্রের মতো, এই জন্য এটাকে বলা হয় আয়তাকার নস। যদি এটা ত্রিভুজের মতো দেখায় তবে এটা আমরা ত্রিভুজাকৃতির নস বলতে পারি। আর যদি এটি ট্রাপিজিয়ামের মতো দেখায় তাহলে আমরা ট্রাপিজিয়াম আকৃতির নস বলতে পারি। আমরা তিনটে একটু করে দেখাই কীরকম দেখা যায়। এই যে প্রবেশের পথটা, এটা দেখতে ত্রিভুজের মতো, অর্থাৎ ভি নস বলতেছে, ভি নস, ভির মতো দেখতে। এটাকে আমরা দুই ভাগ যদি করি তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। তো এটাকে আমরা ত্রিভুজাকৃতি নসও বলতে পারি বা ভি নসও বলতে পারি। ভির মতো দেখতে, ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে, এই জন্য এইটুকু জায়গায় আমরা ভি নস বলতে পারি। আবার এটাকে আমরা যদি দুই ভাগ করি তাহলে এটা ত্রিভুজের মতো দেখতে, এই জন্য ত্রিভুজাকৃতি নসও বলতে পারি। তারপরে এটাই যদি আবার এরকম দেখায়, আমরা
এটা যদি দেখতে ট্রাপিজিয়ামের মতো দেখায় তাহলে এটাকে আমরা ট্রাপিজিয়াম নসও বলতে পারি। দেখতে ট্রাপিজিয়ামের মতো, এই জন্য এটাকে ট্রাপিজিয়াম নস বলতে পারি। তো এই ট্রাপিজিয়াম নসটাকেও যদি আমরা দুই ভাগ করি, এই যে এরকম করে ভাগ করি, তাহলে এই যে একটা ত্রিভুজ আকৃতি নস, এই যে একটা ত্রিভুজ আকৃতি নস, মাঝটুকু হলো আয়তাকার নস। তার মানে এই জায়গাটুকু দেখতে আয়তক্ষেত্রের মতো, এই জন্য এইটুকু আয়তাকার নস, আর এইটুকু দেখতে ত্রিভুজের মতো, এই জন্য এটা ত্রিভুজ আকৃতি নস। সাধারণত নস তিন ধরনের হয়ে থাকে, একটা আয়তক্ষেত্রের মতো, সেটা আয়তাকার নস, যদি ভি বা ত্রিভুজের মতো দেখা যায় ভি আকৃতি বা ত্রিভুজ আকৃতি নস, আর যদি সে ট্রাপিজিয়ামের মতো দেখায় তাহলে ট্রাপিজিয়াম আকৃতির নস। তো এই নসের আমরা এতক্ষণ চিত্র দিয়ে নস বোঝার চেষ্টা করলাম। এখন আমরা নসের যদি প্রমাণ করি তাহলে আমাদের অঙ্ক কোনো বিষয় না। আমরা যদি এটা এতক্ষণে নস বুঝে থাকি তাহলে অঙ্ক খুব সহজ হবে আর কি। তো আমরা প্রথমে ত্রিভুজ আয়তাকার আকৃতির নসটা প্রমাণ একটু করে দেখি কেমনে হয়। তো আমরা আগেই বলছি যে নস সাধারণত নদীর আড়াআড়ি বসানো স্থাপন করা থাকে, নদী বরাবর আড়াআড়ি স্থাপন করা থাকে, নদী প্রস্থ বরাবর বসানো থাকে। তাহলে এটা হলো নদী, এদিকে আছে, এদিকে নদী আছে, এ ঠিক এর প্রস্থ এটা। আমরা যদি যে দেখি এটা হলো, যদি আমরা নদী ধরি, এটা নদী, তো এই বরাবর স্থাপন করা থাকে, এই বরাবর। তো আমরা এই বরাবর যদি স্থাপন করতে, সেটা আমরা সেকশন করলে এই বরাবর করে নিলাম আর কি। এখন এই বরাবর যদি স্থাপন করা থাকে তো আমরা এই জায়গায় দেখি আমাদের এইটুকু জায়গায় দিয়ে আমাদের মূলত পানি যাবে। নস কাকে বলে? যে জলাধার বা নদীর প্রস্থ বরাবর পানির লেভেল বরাবর, পানির লেভেল বরাবর যে সংকীর্ণ পানি নির্গমনের জন্য সংকীর্ণ পথ রাখা হয় তাকে বলা হয় নস। তো এখন আমাদের সংকীর্ণ পথটুকু কতটুকু? এইটুকু কিনা? আমাদের পানি প্রবাহিত হওয়ার সংকীর্ণ পথ হলো এইটুকু, মানে এইটুকু জায়গা দিয়ে আমাদের পানি প্রবাহিত হবে। এখন এইটুকু জায়গা দিয়ে পানি প্রবাহিত যদি হয়, আমাদের পানির লেভেল আমরা যদি ধরি এই বরাবর আছে, এই বরাবর পানি আছে, পুরোটা পানি ভর্তি আছে। তো আমরা ধরে নেই যে এই বরাবর পানি ভর্তি আছে। তা আমরা যদি ধরি এই নসের মাঝে এই ক্ষুদ্র একটা ফালি অংশ আমরা বিবেচনা করে নিই, ধরে নিই এরকম ক্ষুদ্র ফালি যে আছে, এই ক্ষুদ্র ফালির ভিতর দিয়ে আমাদের পানি প্রবাহিত হতেছে। তো এইরকম ক্ষুদ্র ফালির ভিতর দিয়ে যদি পানি প্রবাহিত হয়, তাহলে এইটুকু ক্ষুদ্র ফালির ভিতর দিয়ে কি পরিমাণ পানি নির্গমন হইতেছে বা প্রবাহিত হইতেছে। যদি এরকম ক্ষুদ্র ফালি আমরা বিবেচনা করি, ওর বিরুদ্ধে যে পরিমাণ পানি নির্গমন হবে, এরকম অসংখ্য ক্ষুদ্র ফালি এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, পুরা এই জায়গার থেকে এইটুকুর মধ্যে আছে। অর্থাৎ আমাদের এই নসটার হাইট এই জায়গার থেকে এইটুকু যদি বড় হাতের এইচ হয়, আর নসটার প্রস্থ এই জায়গার থেকে এই পর্যন্ত যদি আমরা বি ধরি, তাহলে আমাদের নসটা হাইট যদি এইচ হয়, তো এই এইচ বরাবর আমরা ক্ষুদ্র একটা অংশ, ক্ষুদ্র একটা ফালি যদি মনে করো, আমরা ক্ষুদ্র একটা ফালি মানে ডিএইচ পুরুত্বের একটা ফালি, ডিএইচ এর পুরুত্বটা হলো ডিএইচ পুরুত্বের একটা ফালি বিবেচনা করি, এবং এই ফালিটা আমরা ধরে নেই পানির লেভেল থেকে ছোট হাতের এইচের নিচে আছে, মানে এইচ উচ্চতার নিচে আছে। পানির উপরিতল এই জায়গায় পানি, এই লেভেল থেকে এইচ উচ্চতায় নিচে এই ক্ষুদ্র ফালিটা যদি থাকে, তাহলে আমাদের এই ক্ষুদ্র ফালির ভিতর দিয়ে কি পরিমাণ নির্গমন হলো এটা আমরা বের করব। এখন কথা হলো এই ক্ষুদ্র ফালি কতটা আছে,
এই এইচ উচ্চতায় অনেকগুলো ক্ষুদ্র ফালি আছে। তা আমরা যদি একটা ক্ষুদ্র ফালির নির্গমনের পরিমাণ বের করতে পারি তাহলে আমরা পুরাটারই বের করতে পারবো। এই জায়গায় পুরা যতটুকু এরিয়া এইচ উচ্চতায় যে পরিমাণ উচ্চতা আছে এর মধ্যে যতগুলো ফালি আছে সব ফালির নির্গমনের পরিমাণ আমরা যদি বের করতে পারি তাহলে টোটাল এই নসের ভিতর দিয়ে কী পরিমাণ নির্গমন হলো সেটা আমরা বের করতে পারবো, নির্দ্বিধায় বের করতে পারবো। এখন আমাদের টার্গেট হলো এই ক্ষুদ্র ফালির ভিতর দিয়ে কি পরিমাণ পানি নির্গমন হইতেছে সেটা আমরা নির্ধারণ করা। তো আমরা ধরি একটি পানির উপরের লেভেল থেকে এইচ নিচে, এইচ উচ্চতার নিচে পানির এইচ উচ্চতার নিচে একটি ক্ষুদ্র ফালি আছে। যদি পানির এইচ উচ্চতার নিচে, এই উপরিতল থেকে এইচ উচ্চতার নিচে আমরা একটা ক্ষুদ্র ফালি আছে সেটা ধরে নিলাম, একটা ক্ষুদ্র ফালি আছে যার পুরুত্ব ডিএইচ আমরা ধরলাম, তারপর যার পুরুত্ব হবে ডিএইচ। যদি তাই হয় তবে এর ক্ষেত্রফল কি হবে? তবে এর ক্ষেত্রফল হবে ডিএইচ ইন্টু কি বি। যেহেতু নসের প্রস্থ বি, এর থেকে এইটুকু বি, তার মানে এই ক্ষুদ্র ফালিটার প্রস্থ এ যাচ্ছে এইটুকু কত বি, আর এর যেহেতু পুরুত্ব কত ডিএইচ, ডিএইচ যদি হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে? ডিএইচ ইন্টু বি। তাহলে ক্ষুদ্র ফালির ভিতর দিয়ে কী পরিমাণে নির্গমন হবে? অর্থাৎ ক্ষুদ্র ফালির মধ্য দিয়ে নির্গমনের পরিমাণ। আমরা নির্গমনকে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা ক্ষুদ্র ফালি যদি আমরা ক্ষুদ্র ফালির মধ্য দিয়ে নির্গমনের পরিমাণ কি হবে সমান সমান আমরা পাইতেছি নির্গমনের পরিমাণ, নির্গমনের সহগ কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ অর্থাৎ নির্গমনের সহগ সি ইন্টু ডি গুণন এর ক্ষেত্রফল, ফালির ক্ষেত্রফল ডি এইচ ইন্টু বি, আর তাত্ত্বিক বেগ মানে কি পরিমাণ থিওরিক্যাল বেগ যেটা আমাদের আগে অধ্যায়গুলো আলোচনা করা আছে। তাত্ত্বিক বেগ যদি আমরা ধরি 2gh তাহলে আমাদের নির্গমনের সিডি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বা নির্গমনের সহগ, আর ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল এবং তাত্ত্বিক বেগ যদি আমরা √2gh হয় তাহলে এটি হলো আমাদের নির্গমন, টোটাল নির্গমন। কার ভিতর দিয়ে? ক্ষুদ্র অংশের ভিতর দিয়ে নির্গমন। এই ক্ষুদ্র অংশের ভিতর দিয়ে নির্গমনের পরিমাণ। তাহলে এই ক্ষুদ্র অংশের ভিতরে আমাদের টোটাল নির্গমনের পরিমাণ কত হবে? ক্ষুদ্র অংশের ভিতরে টোটাল নির্গমনের পরিমাণ এটা হবে। তাহলে এরকম ক্ষুদ্র অংশ আমাদের কতগুলো আছে? আমাদের এরকম ক্ষুদ্র অংশ আছে এই জায়গার থেকে এইটুকুর মধ্যে, এই জায়গার থেকে এইটুকুর মধ্যে। এই জায়গায় আমাদের এরকম ক্ষুদ্র অংশ আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, অসংখ্য ক্ষুদ্র অংশ আছে। টোটাল ক্ষুদ্র অংশ আছে এইচ উচ্চতায়, এইচ উচ্চতার মধ্যে অনেক ক্ষুদ্র অংশ আছে। তাহলে এই নসের মধ্য দিয়ে নির্গমনের পরিমাণ, নসের মধ্যে নির্গমনের পরিমাণ
হবে, মানে টোটাল নসের মধ্যে কীরকম নির্গমন হবে। আমরা যদি একটা ফালির নির্গমন আমরা জানি সি ডি ইন্টু ডিএইচ ইন্টু বি গুণন √2GH, এরকম অসংখ্য নির্গমন আছে, অসংখ্য ক্ষুদ্র ফালি আছে। এই ক্ষুদ্র ফালির নির্গমনের পরিমাণগুলো যদি আমরা যোগ করি তাহলে হয়ে গেল। সহজ কথা, আমরা যদি সব ক্ষুদ্র এরকম অসংখ্য ক্ষুদ্র ফালি আছে, এই ক্ষুদ্র ফালি নির্গমনের পরিমাণগুলি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনে যোগফল করি, যেমন কি যোগফল আমরা যোগ করি। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ফালি আছে কতটুকু জায়গায়, আমরা ধরলাম 0, সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ H উচ্চতায়, সর্বোচ্চ কি H উচ্চতায়। তো এরকম 0 থেকে সর্বোচ্চ H উচ্চতায় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ফালি আছে, আর ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ফালির নির্গমনের পরিমাণের যোগফল, ইন্টিগ্রেশন মানে যোগফল করি, তাহলে আমাদের টোটাল নসের ক্ষেত্রে নির্গমনের পরিমাণ আমরা পেয়ে যাব। অতএব তাহলে এখন আমরা টোটাল নির্গমন কি হইতেছে, টোটাল নির্গমনের পরিমাণ কীরকম হয়। এখন এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলেই পাওয়া গেল। আমরা একটু ধ্রুবক মানগুলোকে বের করে নিয়ে আসি, সিডি ইন্টু বি ইন্টু √2G, আমরা এই 2Gটিকে বের করে নিয়ে গেলাম, গুণন ইন্টিগ্রেশন 0 থেকে H। তাহলে এই জায়গায় থাকে আমাদের কি, এই জায়গায় থাকে √H ইন্টু DH, এইটুকু জায়গায় থাকে। অর্থাৎ CD ইন্টু B ইন্টু B গুণন √2G গুণন ইন্টিগ্রেশন অফ 0 থেকে H, আর এই জায়গায় থাকে হলো আমাদের √H ইন্টু DH। CD ইন্টু B গুণন √2G গুণন, এখন √H আছে, বা আমরা ইন্টিগ্রেশন √H এই √X এই সূত্র দিয়ে করতে পারি, আমরা ওই সূত্র দিয়ে করব না, আমরা আলাদা একটা সূত্র দিয়ে ইন্টিগ্রেশনটা করব। সেটা হলো আমরা √H মানে কি, এটাকে আমরা হাফ লিখতে পারি, কিনা রুট মানে হাফ ইন্টু DH, এটা লেখা যায়। অর্থাৎ ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ x⁴n, এটা সমান সূত্র হলো x⁴n+1/n+1। আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব আর কি। তাহলে CD ইন্টু B ইন্টু √2G গুণন, এটাকে আমরা কি লিখতে পারি, x⁴n এর সূত্র দিলে h⁻½ + 1/h⁻, কি বলে হাফ ইন্টু +1, উপরে থাকবে h, নিচে হলো 0, বা CD ইন্টু B গুণন √2G গুণন, এই জায়গায় আমরা পাইতেছি 3/2, h⁻³ বাই হলো 3/2 h/0। CD ইন্টু B ইন্টু √2G গুণন, এই 3/2টাকে আমরা যদি বের করে আনি তাহলে কি হয়, 1/3/2, 1/3/2 মানে 2/3, 2/3 গুণন, এটা থাকতেছে আমাদের h⁻³ h/0
বা সিডি গুণন বি ইন্টু রুট ওভার টুয়াইস জি গুণন 2/3 গুণন, এটার সূত্র আমরা জানি, একবার এইচ এর মান বসাবো, তারপরে মাইনাস, তারপরে এইচ এর জায়গায় বড় হাতের এইচ, তারপরে আবার এইচ এর জায়গায় ছোট হাতে কি বলে 0, তো 0 বসলে 0ই হবে, ওই জায়গায় আমরা জাস্ট খালি লিখে দিব এইচ টু দি পাওয়ার 3/2। এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাই 2/3 গুণন সিডি ইন্টু বি রুট ওভার টুয়াইস জি গুণন এইচ টু দি পাওয়ার 3/2। এটাই তো প্রুফড। তাহলে এই জায়গায় আমরা মোটামুটি পুরো জিনিসটি পেয়ে গেছি যে আয়তাকার যদি নস্টার আকৃতি আয়তাকার হয় তাহলে তার সূত্র হবে 2/3 ইন্টু সিডি। সিডিটা আমরা জানি নির্গমন সহক, বিটা কি নসের প্রস্থ যেটা আমরা জানি, আর 2g তো 2g মান দেওয়া আছে, এইচটা হলো আমাদের নসের টোটাল উচ্চতা। বাস, এখন সব ডাটা কোশ্চেনে দেওয়া থাকবে, এই কোশ্চেনে সব ডাটা যদি আমাদের দেয়া থাকে, এখন এই ডাটাগুলো জাস্ট আমরা বসিয়ে দিব, বসিয়ে দিলেই আমাদের আনসার হয়ে যাবে। এটা এমন কোনো সমস্যার জিনিস না, জাস্ট অ্যান্সার হয়ে যাবে আর কি।